প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। এই করোনা মহামারী চলাকালীন সময়ে অবশ্যই কিন্তু তোমরা সবাই ঠিকঠাক মতো স্বাস্থ্যবিধি মেনে চলবে। তা না হলে কিন্তু যে কোনো সময় যে কোনো বিপদ ঘটে যেতে পারে। ঠিক আছে? তো আজকে কথা বাড়াবো না, তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের ক্লাসের স্লাইড গুলোতে। ঢাকা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে আজকে আমরা পড়ব 129 নাম্বার কোডের পরিসংখ্যান প্রথম পত্র বিষয়টি। ঠিক আছে, তোমরা জানো যে পরিসংখ্যান বিষয়ে যে 129 নাম্বার কোডটা আছে সেটা প্রথম পত্র, সেটা কিন্তু দ্বিতীয় পত্র না। তো সেই পরিসংখ্যান প্রথম পত্রের উপরেই আজকে আমি তোমাদের ক্লাস নিব। আর সেক্ষেত্রে যে অধ্যায়টার উপর আমি ক্লাস নিব সেই অধ্যায়টা প্রথম অধ্যায়, অর্থাৎ যে অধ্যায়ের নাম যে পরিসংখ্যান চলক ও বিভিন্ন প্রতীকের ধারণা। তো ইতিমধ্যে তোমাদের আমি সেটা সম্ভবত সপ্তম অধ্যায় ছিল আর কি। তো সপ্তম অধ্যায়ের যে কালীন সারি ছিল সেটা তোমাদেরকে আমি পড়িয়ে ফেলেছি। তো সেটাও তোমাদের যে শর্ট সিলেবাস আছে, করোনার জন্য যে শর্ট সিলেবাস সেটার মধ্যে আছে। তো আজকে যে প্রথম অধ্যায় পড়বো এটাও সেই সিলেবাসের অন্তর্গত। তো আসলে পুরো সিলেবাসই কিন্তু তোমাদের অলরেডি পড়া হয়ে গেছে। ঠিক আছে, গত ক্লাসেও আমি একই কথা বলেছি যে এগুলা তোমাদের রিভিশন ক্লাস, এবং রিভিশন ক্লাসে আমি আবার প্রথম থেকে শুরু করেছি, এখন প্রথম অধ্যায় পড়াচ্ছি। তো দেখা যাক যে আজকের ক্লাসে কি পড়বো। তো সেটা পড়ার আগে অনেকে হয়তো আছো যে আজকের ক্লাস হয়তো আমার প্রথম দেখছো, বা হয়তো যারা এর আগে দেখেছো আমার পরিচয় হয়তো ভুলে গেছো। তো তাদের জন্য আমার পরিচয়টি দিচ্ছি। আমি ঢাকা কলেজে পরিসংখ্যান বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত আছি, আমি তিথি দাস। আচ্ছা, তো ফার্স্টে আমরা একটু দেখে নেই যে আজকের ক্লাসগুলো থেকে আমরা কি কি শিখবো। ঠিক আছে, কি কি পড়ার মাধ্যমে আমরা কি কি শিখবো সেগুলো একটু দেখে নিই, শিখন ফলগুলো। হ্যাঁ, প্রথমে সেটা আমরা পরিসংখ্যানের ধারণাটা ব্যাখ্যা করতে পারবো আজকের ক্লাসের পরে। দ্বিতীয় যে শিখন ফলটা আছে সেটা যে পরিসংখ্যানের যে বৈশিষ্ট্য, তারপরে পরিসংখ্যানের যে উৎপত্তি, কোথা থেকে পরিসংখ্যান এসেছে সেগুলো আমরা বর্ণনা করতে পারবো। আচ্ছা, এরপরে যে পরিসংখ্যানের যে কার্যাবলী আছে, পরিসংখ্যানের যে ব্যবহার, তারপর পরিসংখ্যানের যে গুরুত্ব, ঠিক আছে, সেগুলো আমরা আজকে জানবো, এবং সেক্ষেত্রে এই গুরুত্ব, ব্যবহার, কার্যাবলী গুলা আমরা বিশ্লেষণ করতে পারবো। সবশেষে আমরা কতগুলো টার্ম নিয়ে পড়বো, বা কতগুলো বিষয় পড়বো, সেগুলো সমগ্র, নমুনা, চলক, ধ্রুবক। ঠিক আছে, এই 4টা টার্ম সম্পর্কে আজকে আমরা জানবো। তো প্রথমেই চলে যাই পরিসংখ্যান কি সেটা। আচ্ছা, পরিসংখ্যান কি তোমাদেরকে বলার আগে প্রথমে আমি তোমাদেরকে একটা ইনসিডেন্স বা ঘটনা ব্যাখ্যা করার চেষ্টা করব। আচ্ছা, তো ধরো আমাদের আমাদের একটা প্রজেক্টের কাজ আসলো, যেটা কিনা যে আমাদের একটা গ্রাম আমরা নির্দিষ্ট করেছি, সেই গ্রামের এক বছরে গড় ধান উৎপাদনটা আমরা বের করতে চাচ্ছি। ঠিক আছে, তো এটা করার জন্য আমাদেরকে কিছু প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। তো কি করতে হবে, সেক্ষেত্রে আমার প্রথমে যেটা করতে হবে, ওই গ্রামে যেতে হবে। ওই গ্রামে গিয়ে ধান উৎপাদন সম্পর্কিত যত রকমের তথ্য আছে সকল গৃহস্থের বাসায় গিয়ে গিয়ে সেই তথ্যগুলো আমাকে সংগ্রহ করতে হবে। তো তথ্য কালেকশন তো আমার হয়ে গেল। তো এই তথ্যটাকে নিয়ে আমরা কি করবো, এই তথ্য আমার অনেক অনেক তথ্য আছে। তথ্যগুলোর মধ্যে অনেক প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক অনেক তথ্য এখানে জমা হয়েছে। তো এই তথ্যটাকে নিয়ে আমি কি করব, এই তথ্যটাকে আমি কিছুটা পরিমার্জন করব। কিভাবে, যে অপ্রাসঙ্গিক যদি কোনো তথ্য থেকে থাকে সেটা বাদ দিব, বা যদি কোনো ভুল তথ্য থাকার সম্ভাবনা থেকে থাকে সেটার জন্য আমি ব্যবস্থা গ্রহণ করব। করার পরে এই যে আমি প্রিসাইজ, একেবারে সুন্দর, একেবারে ফ্রেশ একটা তথ্য সারি পেলাম, সেই তথ্য সারিটাকে আমরা কি করব, উপস্থাপন করব। উপস্থাপন করব কিভাবে, সেটা হতে পারে আমার টেবিলের মাধ্যমে, মানে টেবিল শিখেছো তো তোমরা, গণসংখ্যা নিবেশন, সেই গণসংখ্যা নিবেশনের মাধ্যমে হতে পারে, বা তোমরা গ্রাফ শিখেছো, গ্রাফের মাধ্যমে হতে পারে,
ঠিক আছে। তো তথ্যের উপস্থাপনা আমার শেষ হয়ে গেল। আমরা যখন তথ্য উপস্থাপন করি, সাধারণত তথ্য উপস্থাপনের আমাদের উদ্দেশ্য থাকে এরকম, যেন আমি যে বিষয় নিয়ে কাজ করছি বা যে বিষয় নিয়ে হচ্ছে আমি পরিসংখ্যানিক তথ্য বিশ্লেষণ করছি, সেই তথ্যগুলা যেন আমি অ্যাট এ গ্ল্যান্স আমি অনেক তথ্য একবারে বলে ফেলতে পারি। এটাই কিন্তু মূলত আমার তথ্য উপস্থাপনের একটা উদ্দেশ্য থাকে। তো তথ্য উপস্থাপন হয়ে গেল, তথ্য সংগ্রহ হলো, তথ্য তোমার হচ্ছে কি বলে প্রক্রিয়াকরণ হয়ে গেল, তথ্য উপস্থাপন হয়ে গেল। এখন আমরা কি করব, এই তথ্য হচ্ছে গাণিতিক বিশ্লেষণ করব। ঠিক আছে, গাণিতিক বিশ্লেষণ করে একটা হচ্ছে সিদ্ধান্ত উপনীত হবো, ব্যাখ্যা সহ একটা সিদ্ধান্ত উপনীত হবো। এই যে পুরো প্রসেসটা আমি করলাম, তো ধরো আমি পুরো প্রসেসটা করার পরে যে গাণিতিক বিশ্লেষণ করলাম, গাণিতিক বিশ্লেষণ কিভাবে করলাম, আমার পরিসংখ্যানের বিভিন্ন টুল ছিল, বিভিন্ন সূত্র ছিল, সেই সূত্রের মধ্যে আমি মানগুলো ফেলে ফেলে হচ্ছে একটা হচ্ছে স্পেসিফিক কনক্লুসিভ মানে আমি এসেছি। যে যেমন ধরো এরকম একটা মান আসলো যে 200 মেট্রিক টন, আমি তো ধানের উৎপাদন নিয়ে কাজ করছিলাম, তাই না? তো আমি এখন একটা সিদ্ধান্ত উপনীত হব যে ওই গ্রামের বাৎসরিক ধান উৎপাদনের পরিমাণ হচ্ছে 200 মেট্রিক। ঠিক আছে, এখন এই যে আমি পুরো প্রসেসটা করলাম, এই পুরো প্রসেসটাই হচ্ছে আমার পরিসংখ্যান। ঠিক আছে, তাহলে পরিসংখ্যান হচ্ছে আমার জ্ঞান বিজ্ঞানের একটা বিশেষ শাখা, যেখানে কিনা আমার সংখ্যাত্মক তথ্য সংগ্রহ, উপস্থাপন, গাণিতিক বিশ্লেষণ করে ব্যাখ্যা সহ সিদ্ধান্ত নেওয়া। এরপরে চলে যাচ্ছি হচ্ছে পরিসংখ্যান কিভাবে সংজ্ঞায়িত করা যায়। পরিসংখ্যান সংজ্ঞায়িত করার ক্ষেত্রে একটু আগে আমরা হচ্ছে সংজ্ঞা দেখেছি, তো এছাড়াও পরিসংখ্যানকে আমরা এক বচন অর্থে এবং বহু বচন অর্থে দুই ভাবেও সংজ্ঞায়িত করতে পারি। ঠিক আছে, তো যদি আমি এক বচন অর্থে পরিসংখ্যানকে সংজ্ঞায়িত করতে চাই, তাহলে সেক্ষেত্রে পরিসংখ্যানের নীতি, সূত্র, কার্যপ্রণালী এগুলোর মাধ্যমে যদি আমি সংখ্যাত্মক বিষয়কে প্রকাশ করি, তাহলে সেটা হবে আমার এক বচন অর্থে পরিসংখ্যান। আর আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা বা বিষয়, যেমন আমাদের জন্মহার, মৃত্যু হার, এই ধরনের বিষয়গুলা যদি আমি হচ্ছে সংখ্যাত্মক প্রকাশ করি, তাহলে সেটা হবে হচ্ছে আমার বহু বচন অর্থে হচ্ছে পরিসংখ্যান। তো পরিসংখ্যান নিয়ে হচ্ছে মোটামুটি আমরা বলে ফেললাম এবং জেনে ফেললাম। এরপরে আমরা চলে যাব হচ্ছে পরিসংখ্যানের উৎপত্তি নিয়ে আরম্ভ। পরিসংখ্যানের উৎপত্তি কোথা থেকে হয়েছে? আসো, আচ্ছা, পরিসংখ্যান কিন্তু একটা সময়ে হচ্ছে রাজাদের বিজ্ঞান ছিল। অনেকেই বলে থাকে যে পরিসংখ্যান হচ্ছে রাজাদের বিজ্ঞান। কেন এটা বলে থাকে? আমাদের আগের যুগের যে রাজা বাদশারা ছিলেন, তারা কিন্তু এই তাদের নিজের মনের অজান্তেই পরিসংখ্যান ব্যবহার করেছেন। কিভাবে? তারা হচ্ছে তাদের রাজকোষে অর্থ সংগ্রহের ক্ষেত্রে, হচ্ছে খাজনা সংগ্রহের ক্ষেত্রে তথ্য সংগ্রহ করতো। ঠিক আছে, তারপর হচ্ছে তার প্রজা সংখ্যা কত, এটার একটা হিসাব তাকে রাখতে হতো রাজাদের। তারপরে ধরো হচ্ছে তার সৈন্য সংখ্যা কত আছে, তাকে আর কত সৈন্য সংখ্যা বাড়াতে হবে, এই ধরনের হিসাবগুলো কিন্তু সে রাখতো। এই যে হিসাবগুলো রাখা, তারপরে হচ্ছে যে তথ্য সারির যে সংরক্ষণ, এই চিন্তাধারাগুলো থেকেই কিন্তু মূলত হচ্ছে পরিসংখ্যানের উৎপত্তি ঘটেছে। ঠিক আছে, তো পরিসংখ্যানকে যদি আমি হচ্ছে ইংলিশের পরিভাষায় বলতে চাই, তাহলে পরিসংখ্যানকে ইংলিশ ওয়ার্ডে বলা হবে হচ্ছে স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, আচ্ছা, আর হচ্ছে এটার যে উৎপত্তি মানে হচ্ছে স্ট্যাটিস্টিক্স শব্দটা তোমার হচ্ছে কোন শব্দ থেকে এসেছে, এটা নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে। তবে আমরা সবগুলো মোটামুটি হচ্ছে গ্রহণযোগ্য হিসেবে নিয়ে থাকি। যেমন কেউ বলে থাকে যে ল্যাটিন শব্দ স্ট্যাটাস থেকে স্ট্যাটিস্টিক্স এসেছে, কেউ বা বলে ইটালিয়ান শব্দ স্ট্যাটিস্টা থেকে এসেছে, আবার কেউ বা হয়তো বলে থাকে যে জার্মান স্ট্যাটিস্টিক থেকে হচ্ছে স্ট্যাটিস্টিক্স এসেছে। ঠিক আছে, তো যাই হোক, এরকম মতভেদ থাকলেও মোটামুটি পরিসংখ্যানের উৎপত্তি এরকম ভাবেই হয়েছে। তো আর পরিসংখ্যানের জনক হচ্ছেন আরি ফিশার। পরিসংখ্যান পড়ছে অথচ তার জনক জানবে না, এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার। আর হচ্ছে আমার অভিজ্ঞতা যেটা বলে, তো এখন আসলে এটা বিষয়টা দুঃখজনক, এছাড়া আর কিছু বলার নাই। যে অনেক স্টুডেন্টকে দেখা যায় যে ইন্টারমিডিয়েট পরীক্ষার ক্যান্ডিডেট হয়ে যায়, কিন্তু ভাইবা বোর্ডে যখন হচ্ছে পরিসংখ্যানের জনককে জিজ্ঞেস করা হয়, তখন আর জনক কে বলতে পারে না।
এটা কিন্তু কখনোই ভুলবে না, পরিসংখ্যানের জনক হচ্ছে আরিফ ফিশার। এরপরে আমরা চলে যাব হচ্ছে পরিসংখ্যানের বৈশিষ্ট্য। পরিসংখ্যানের বৈশিষ্ট্যগুলা থেকেই হচ্ছে পরিসংখ্যান সম্পর্কে সামগ্রিক ধারণা তোমরা পাবে। প্রথম যে বৈশিষ্ট্যটা, পরিসংখ্যান সংখ্যায় প্রকাশিত। আমি তোমাদের পরিসংখ্যান সংজ্ঞায়িত করতে গিয়ে যে উদাহরণ দিয়েছিলাম, সেখানে কিন্তু তোমাদের হচ্ছে বলেছিলাম যে গড় ধান উৎপাদন হচ্ছে 200 মেট্রিক টন। এই যে দেখো, কনক্লুডিং যে সেন্টেন্সটা আমি বলেছি বা সিদ্ধান্তমূলক যে হচ্ছে কথাটা আমি বলেছিলাম, সেখানে কিন্তু ওই সামগ্রিক বিষয়টা আমার একটা সংখ্যায় প্রকাশ হয়েছিল, কি 200 মেট্রিক টন। তাহলে অবশ্যই পরিসংখ্যান আমার সংখ্যায় প্রকাশিত হতে হবে। তারপরে যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে পরিসংখ্যান হলো তথ্যের সমষ্টি। আচ্ছা, কিভাবে তথ্যের সমষ্টি? দেখো, আমি যে কথাটা বলেছিলাম যে গড় গড় ধান উৎপাদন 200 মেট্রিক টন, এখানে কিন্তু এই তথ্যটাকে, এই ফাইনাল ডিসিশনটা কিন্তু আমি পুরো গ্রামের ধান উৎপাদনের, সবার ধান উৎপাদনের তথ্যের সমষ্টি থেকে কিন্তু আলটিমেটলি অ্যানালাইসিস করে এই সিদ্ধান্ত উপনীত করতে পেরেছি। তাহলে পরিসংখ্যান অবশ্যই আমার তথ্যের সমষ্টি। আচ্ছা, পরের যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা হচ্ছে পরিসংখ্যান তথ্য বহুবিধ কারণ দ্বারা প্রভাবিত হয়। এই যে ধান উৎপাদন, কি মনে হয় ধান উৎপাদন এটা কি বিভিন্ন কারণ দ্বারা প্রভাবিত হয় না? ধরো এক বছরে আমাদের হচ্ছে চাষাবাদ ভালো হয়েছে, তারপরে হচ্ছে ধান উৎপাদন ভালো হয়েছে, ধান উৎপাদন ভালো হওয়ার পিছনে দেখা গেছে চাষাবাদ ঠিকঠাক হয়েছে, তারপরে মাটি উর্বর ছিল, হচ্ছে বীজ ভালো ছিল, সার ঠিক মতো প্রয়োগ হয়েছে, পানি ঠিক মতো প্রয়োগ হয়েছে, কোনো ন্যাচারাল ক্যালামিটি অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগও ছিল না, যার ফলে দেখা গেছে যে মোটামুটি ধান উৎপাদন আমার 200 মেট্রিক টন ছিল। পরের বছর দেখা গেল ওই একই গ্রামে আমার হচ্ছে বন্যা হয়েছে, ঠিক আছে? তো দেখা যাচ্ছে সেক্ষেত্রে বন্যা হয়েছে, তাছাড়া বা অন্য যে কোনো কারণে হয়তো বন্যা না হলেও হয়তো দেখা গেছে আমাদের জমি উর্বর ছিল না বা বীজ ভালো ছিল না। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এইসব কারণে, দুঃখিত, এসব কারণে ধানের উৎপাদন হয়তো 100 মেট্রিক টন হয়েছে, ঠিক আছে? তাহলে দেখো, এই যে ধানের উৎপাদনের যে 100 মেট্রিক টন উৎপাদন হচ্ছে, এই যে তথ্য, তারপর ধানের উৎপাদন 200 মেট্রিক টন হয়েছে ওভারঅল, ঠিক আছে? গড় উৎপাদন আর কি, গড় উৎপাদনের কথা বলছি আমি। তো এই যে পরিসংখ্যানের তথ্য, এগুলা কিন্তু এই যে দেখো কতগুলা কারণ দ্বারা কিন্তু প্রভাবিত হয়েছে। ন্যাচারাল ক্যালামিটি হোক বা অন্য যে কোনো কারণে ধানের উৎপাদন কিন্তু কমে গেছে। তাহলে অবশ্যই পরিসংখ্যান তথ্য বহুবিধ কারণ দ্বারা প্রভাবিত হয়, শুধু একটা কারণ, একটা দিয়ে কখনো হচ্ছে কাজ হয় না পরিসংখ্যান। পরিসংখ্যান তুলনাযোগ্য ও সমজাতীয়। তুলনাযোগ্য কিভাবে? যেমন ধরো, তুমি দুইটা সেকশন আছে, এ সেকশন আর বি সেকশন। এখন এ সেকশনে পরিসংখ্যানে প্রাপ্ত গড় মার্কস তুমি বের করেছো, বি সেকশনের ক্ষেত্রেও হচ্ছে প্রাপ্ত গড় মার্কস বের করেছো। তো দেখা গেল যে এক সেকশনের মার্কস আরেক সেকশনের মার্কসের থেকে মানে গড় মার্কসটা, এভারেজ মার্কসটা বেশি, তাহলে অথবা আরেকটা সেকশনের হচ্ছে কম। এখন দেখো, এখানে কিন্তু এটা অবশ্যই তুলনাযোগ্য, কারণ তুমি তুলনা করতে পারছো। আবার সমজাতীয় কিভাবে? যখন তুমি স্টুডেন্টদের মার্কস নিয়ে কাজ করবে, তখন শুধু স্টুডেন্টের মার্কসই সেখানে আসবে, সেখানে স্টুডেন্টদের দৈনন্দিন খরচের বিষয় কিন্তু তোমার সেখানে আসবে না, ঠিক আছে? দৈনন্দিন খরচের মান কিন্তু সেখানে ঢুকবে না, শুধুমাত্র হচ্ছে তোমার মার্কসের মার্কস গুলাই কিন্তু সেখানে তোমার ইনক্লুডেড হবে, ঠিক আছে? তাহলে অবশ্যই সমজাতীয় হতে হবে এবং তুলনাযোগ্য হতে হবে। পরিসংখ্যান সম্পর্কযুক্ত অনুসন্ধানের ফর্ম। আচ্ছা, এখন তুমি এই যে একটু আগে বললাম সমজাতীয়, সমজাতীয় সম্পর্কযুক্ত কিন্তু প্রায় একই ক্যাটাগরি বোঝাচ্ছে। যেমন তোমার হচ্ছে তুমি দেশের মানুষের জন্মহার জানতে চাচ্ছ, ঠিক আছে? জন্মহার না, ধরো শিক্ষার হার জানতে চাচ্ছ, জন্মহার হোক বা শিক্ষার হার হোক, যেটাই ধরো তুমি। এখন শিক্ষার হার জানার জন্য তোমার ওইটার সাথে সম্পর্কযুক্ত যা যা তথ্য তোমার প্রয়োজন, তুমি কিন্তু সেটা কালেক্ট করবে। সেক্ষেত্রে হচ্ছে শিক্ষার হার বের করার ক্ষেত্রে তুমি কিন্তু অবশ্যই জন্মের হার বের করার জন্য যা যা লাগে সেখানে সেই জিনিসগুলো কিন্তু এখানে তোমার ইনক্লুড হবে না। অর্থাৎ তোমার শিক্ষার হারের সাথে সম্পর্কিত যা যা তথ্য লাগবে, শুধু সেই সম্পর্কযুক্ত তথ্যগুলাই তোমার এখানে আনতে হবে। সম্পর্ক নাই এরকম কোনো ইস্যু তুমি এখানে আনতেই পারবে না। তারপরে পরিসংখ্যান সুশৃঙ্খল ভাবে সংগৃহীত।
আমরা যখন তথ্য কালেকশন করি তখন যদি আমরা তথ্য কালেকশনটা আমাদের সঠিকভাবে না হয় বা তথ্যে যদি যথেষ্ট পরিমাণ বৈপরীত্য থেকে থাকে বা হচ্ছে অনেক বা হচ্ছে অনেক ভুল তথ্য থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের আমি যে লাস্টে সবার লাস্টে যে একটা হচ্ছে সিদ্ধান্ত দেই, সেই সিদ্ধান্তটা কিন্তু সঠিক হওয়ার সম্ভাবনা খুবই কম হবে। ঠিক আছে, আর যদিও হচ্ছে পরিসংখ্যানে আমরা 5% এরর ধরে রাখি, যে আমরা যে ফাইনাল সিদ্ধান্তে আসছি সেখানে হচ্ছে আমার 5% এরর থাকবে, তো আমরা ধরেই রাখি যে সেখানে কিছু ভুল থাকবে। ঠিক আছে, সেটার মাত্রাটাকে আমরা ধরে রাখি 5%। কিন্তু তুমি যদি সুশৃঙ্খল ভাবে সেই তথ্য সারিটা সংগ্রহ না করো, তাহলে কিন্তু এই 5% থেকে সেই এররের পরিমাণটা অনেক বেড়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারবো না যে আমি যে সিদ্ধান্তটা দিয়েছি এটা যথেষ্ট পরিমাণ সঠিক। ঠিক আছে, তো এইগুলাই হচ্ছে আমার পরিসংখ্যানের মূল বৈশিষ্ট্য। এরপরে আমি হচ্ছে দুটা বিষয় নিয়ে তোমাদের একটু আলোচনা করব, যার মধ্যে প্রথম কথাটা হচ্ছে বা প্রথম বিষয়টা হচ্ছে যে একটা সংখ্যা সেটা কখনোই পরিসংখ্যান হবে না। যেমন ধরো কেউ যদি বলে যে নাদিমের বয়স 20 বছর, তাহলে কিন্তু সেটা পরিসংখ্যান হবে না। কিন্তু কেউ যদি বলে যে এ সেকশনের ছাত্রদের নাদিমদের ক্লাসের স্টুডেন্টদের গড় বয়স হচ্ছে 20 বছর, ঠিক আছে, তাহলে কিন্তু সেটা পরিসংখ্যান হবে। তারপরে ধরো তোমাকে বলো পাঁচটা সংখ্যা দিল আরবিটার 5, 10, 15, 20, এটা কি পরিসংখ্যান? না, এটা পরিসংখ্যান না। এই সংখ্যাগুলো কোত্থেকে এসছে, কি বা এটা কি সম্পর্কিত তথ্য, বা এটা কি কোনো গড় তথ্য প্রকাশ করছে না কি, এগুলা কিছু কিন্তু বলা নেই। বা হচ্ছে এগুলা কিছু ইন্ডিভিজুয়াল স্পেসিফিক সংখ্যা দেওয়া আছে, স্পেসিফিক সংখ্যাগুলা কিন্তু পরিসংখ্যান না, এগুলো পরিসংখ্যানিক তথ্য হতে পারে, কিন্তু সেটা হচ্ছে সামগ্রিকভাবে পরিসংখ্যান না। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে যাই আরেকটা বিষয়, যেটা হচ্ছে যে পরিসংখ্যান কি সায়েন্স, আর্টস না কমার্স, এটা নিয়ে অনেক মতভেদ থাকে। ঠিক আছে, তো পরিসংখ্যান আসলে মূলত এভাবে আমি আলাদাভাবে বলতে আসলে স্পেসিফিক করে দিতে পারবো না যেটা বিজ্ঞান, বা স্পেসিফিক করে দিতে পারবো না যে এটা কলা। ঠিক আছে, এটা হচ্ছে মূলত হচ্ছে একটা প্রসেস, একটা পদ্ধতি, একটা সায়েন্টিফিক প্রসেস, যেটা হচ্ছে আমাদের হচ্ছে জীবন চলার ক্ষেত্রে বিভিন্ন যে ইস্যুগুলো আছে সেসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা তথ্য সংগ্রহ করি। সেই সংগৃহীত তথ্যকে আমরা হচ্ছে অ্যানালাইসিস করি, হচ্ছে পরিসংখ্যানিক বিশ্লেষণ করি, করার মাধ্যমে হচ্ছে আমার হচ্ছে সিদ্ধান্ত উপনীত করি। ঠিক আছে, এরপরে আমরা পড়বো হচ্ছে পরিসংখ্যানের গুরুত্ব ও ব্যবহার। হচ্ছে আমি তোমাদেরকে পরিসংখ্যানের কিছু সেক্টরের কথা বলবো, কিছু সেক্টরের কথা, পরিসংখ্যানের সেক্টর না মানে সেই সব সেক্টরের কথা বলবো যেখানে তোমার পরিসংখ্যানটা ব্যবহৃত হয়, যেখানে পরিসংখ্যানের গুরুত্ব আসলে বলে শেষ করা যাবে না। আসলে পরিসংখ্যান ব্যবহৃত হয় না এমন জায়গা তুমি খুঁজে আসলে পাওয়াটা টাফ, প্রতিটা ক্ষেত্রে তোমার পরিসংখ্যান ব্যবহৃত হয়। যেমন ধরো রাষ্ট্রীয় কাজে পরিসংখ্যান ব্যবহৃত হয়। রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে কিন্তু তোমার বিভিন্ন নীতি নির্ধারণ করতে হয়, সেক্ষেত্রে তোমার সেই রাষ্ট্রের জন্য ট্যাক্সের মাত্রা নির্ধারণ করতে হয়, তারপরে হচ্ছে তোমার বাজেট করতে হয়। এই সবগুলো ক্ষেত্রে কিন্তু এই যে রাষ্ট্রীয় সকল কাজে কিন্তু আমি পরিসংখ্যানটা ব্যবহার করছি, এই কাজগুলা কিন্তু আমি ব্যবহার করে করতে পারছি। ঠিক আছে, পরিসংখ্যানিক বিভিন্ন তথ্য কালেকশন করি, সেই তথ্যগুলাকে আমি অ্যানালাইসিস করে হচ্ছে রাষ্ট্রের এই কাজগুলো আমি সম্পাদন করে থাকি। তাহলে যে পরিসংখ্যানের গুরুত্ব হচ্ছে রাষ্ট্রীয় কাজে অপরিসীম এবং এর বহুল ব্যবহার রয়েছে রাষ্ট্রীয় কাজে। এরপরে আসো অর্থনীতিতে। অর্থনীতিতে তো হচ্ছে পরিসংখ্যান বাস ব্যবহৃত হয়। এই অর্থনীতিতে পরিসংখ্যানের প্রয়োগ হচ্ছে দেখানোর জন্য বা ব্যবহারের জন্য আলাদা করে একটা সেক্টরই তৈরি হয়েছে, যে সেক্টরের নাম হচ্ছে ইকোনোমেট্রিক্স। আমি আবারও বলছি ইকোনোমেট্রিক্স, অর্থাৎ পরিসংখ্যান ইকোনমিক্স এর ব্যবহার। ঠিক আছে, আয় ব্যয়, তারপর হচ্ছে উৎপাদন যোগান, এগুলো সবকিছু হচ্ছে নির্ধারণ বা হচ্ছে এগুলো সম্পর্কে মন্তব্যকরণ, সবকিছু কিন্তু আমরা পরিসংখ্যান ব্যবহার করে থাকি। এরপর আসো ব্যবসা বাণিজ্যে। ব্যবসা বাণিজ্যেও কিন্তু তোমার পরিসংখ্যানের ব্যাপক ব্যবহার রয়েছে। তুমি একটা ব্যবসা শুরু করতে যাচ্ছ, তোমার অবশ্যই সেই সেক্টরটাতে, যেই সেক্টরটাতে তুমি ব্যবসাটা করতে যাচ্ছ, পূর্ববর্তী বছরগুলোতে সেই সেক্টরের হচ্ছে ইনফরমেশন কিন্তু তোমার লাগবে। আদারওয়াইজ কিন্তু তুমি ধারণা পেতে পারবে না যে কিভাবে আমার ব্যবসাটা পরিচালনা করলে আমি হচ্ছে লাভের মুখ দেখতে পারবো।
তাহলে ব্যবসা বাণিজ্যেও আমার পরিসংখ্যানের গুরুত্ব রয়েছে এবং এর ব্যবহার রয়েছে। এরপরে আসি চিকিৎসা ক্ষেত্রে। চিকিৎসা ক্ষেত্রে পরিসংখ্যানের বহুল ব্যবহার বিদ্যমান। এই যে বর্তমানে করোনা মহামারী চলছে, তো করোনা মহামারীর জন্য আমাদের টিকাও 2 ডোজ অনেকে দিয়ে ফেলেছে। তো আমরা কিন্তু প্রায়শই এই ধরনের অনেক কথা শুনবে যে গবেষণায় প্রকাশিত হয়েছে যে যারা টিকা দিয়েছে তাদের সংক্রমিত হওয়ার হার এত %, যারা টিকা দেননি তাদের সংক্রমিত হওয়ার হার এত %। তো দেখা যাচ্ছে যে টিকা যারা দিয়েছে তাদের সংক্রমণের হার কম বা 0%, অ্যাবাউট টু 0%, ঠিক আছে, অ্যাবাউট টু বিলো 1%, ঠিক আছে। তো এই যে আমরা সিদ্ধান্ত আসছি, কিভাবে এসেছি? পরিসংখ্যানিক বিভিন্ন প্রসেস ব্যবহার করে, পরিসংখ্যানিক বিভিন্ন টুল ব্যবহার করে, পরিসংখ্যানের প্রয়োগ করে। তাহলে চিকিৎসা শাস্ত্রে আমার পরিসংখ্যানের গুরুত্ব এবং ব্যবহার রয়েছে। এরপরে আসি জনমিতিতে। এই যে জনমিতিতে কিভাবে পরিসংখ্যানের ব্যবহার হচ্ছে, এই যে আদমশুমারি, আদমশুমারি তোমরা অনেক শুনেছো আদমশুমারির কথা। আদমশুমারি কিন্তু যে প্রসেসে করা হয় সেই পুরো প্রসেসটাই জাস্ট পরিসংখ্যান ছাড়া আর কিচ্ছু না, ঠিক আছে। এই যে জনসংখ্যার তথ্য সংগ্রহ, তারপর জনসংখ্যা তথ্য উপস্থাপন, এগুলো সবই পরিসংখ্যানের কাজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জনমিতিতেও আমাদের পরিসংখ্যানের একটা বহুল ব্যবহার রয়েছে, তাই জনমিতিতে পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম। আমরা প্রায়ই দেখি আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয় যে আজকে শুধু তাই না, আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস, আজকে আবহাওয়া কিন্তু পরবর্তী দিনের আবহাওয়ার পূর্বাভাস কিন্তু আগেই আমরা পেয়ে যাই। সেটা কিভাবে? সেটা কিন্তু পরিসংখ্যানের মাধ্যমে। আমরা কিন্তু বিগত দিনগুলোর পরিসংখ্যানিক তথ্য অ্যানালাইসিস করে পরবর্তী দিনগুলোতে আমার আবহাওয়া কিরকম থাকবে সেই সম্পর্কে কিন্তু আমরা পূর্বাভাস পেতে পারি। তারপরে ঝড়, জলোচ্ছ্বাস, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগগুলা, সেগুলা সম্পর্কেও কিন্তু আমাদের যে পূর্বাভাস সেটাও কিন্তু আমরা পরিসংখ্যান থেকে পেয়ে থাকি, ঠিক আছে। পরিসংখ্যানিক পদ্ধতি বা প্রক্রিয়া ব্যবহার করার মাধ্যমে কিন্তু আমরা এই তথ্যগুলো আমরা পেয়ে থাকি। তাহলে আমরা বলতে পারছি যে আবহাওয়ার পূর্বাভাসে পরিসংখ্যানের গুরুত্ব ও ব্যবহার রয়েছে। সেক্ষেত্রে তোমরা আরেকটা কথা তোমাদেরকে বলি, যে তোমরা যেমন লাস্ট আমি তোমাদেরকে কালীন শাড়ি পরিয়েছি, সেখানে কিন্তু আমি আবহাওয়ার কথা বলেছি, ঠিক আছে। তাহলে পরিসংখ্যানিক একটা সেক্টর কিন্তু কালীন শাড়ি, যেটাকে বলা হয় টাইম সিরিজ, আবহাওয়ার পূর্বাভাসে কিন্তু এটা ব্যবহৃত হয়। তাহলে তোমরা নিজেই দেখতে পাচ্ছ, একেবারে হাতে কলমে দেখতে পাচ্ছ যে পরিসংখ্যানের কিন্তু ব্যবহার এখানেও দেখা যাচ্ছে, ঠিক আছে। আরো কিছু সেক্টর আমরা একটু দেখি, যেমন দেখো এখানে কিছু বীমা কোম্পানির নাম দেখতে পাচ্ছি আমরা, মেড লাইফ, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স ইত্যাদি। অর্থাৎ বীমা ব্যবসায় কিন্তু আমাদের পরিসংখ্যানের ব্যবহার রয়েছে। তো যারা বীমা ব্যবসা করে তারা পরিসংখ্যান প্রক্রিয়া ব্যবহার করে মূলত ব্যবসা সম্পর্কে নীতি নির্ধারণ করে থাকে। এছাড়াও আইন সংস্কারে আমাদের পরিসংখ্যানের ব্যবহার রয়েছে। বৈজ্ঞানিক ক্ষেত্রে যেমন পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান সকল ক্ষেত্রে পরিসংখ্যানের কিন্তু তোমার ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও তোমার কম্পিউটার বিজ্ঞানে পরিসংখ্যানের ব্যবহার রয়েছে। বিভিন্ন তথ্য অ্যানালাইসিস করার জন্য পরিসংখ্যানিক কিছু সফটওয়্যারই আছে যেগুলো আমাদের কাজকে অনেক সহজ করে দেয়। এদের মধ্যে রয়েছে SPSS, স্টাটা, S+, তারপর আর ইত্যাদি, ঠিক আছে। এবার আমরা চলে যাব পরবর্তী টপিকে। পরবর্তী টপিকে যাওয়ার আগে আমরা পরিসংখ্যান কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে অথবা কোন কোন ক্ষেত্রে আমাদের পরিসংখ্যান গুরুত্ব বহন করছে সেই সেক্টরগুলো অ্যাট এ গ্ল্যান্স আমরা একটু দেখছি একটা ডায়াগ্রামের মাধ্যমে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরিসংখ্যান রাষ্ট্রীয় কাজে, অর্থনীতি, ব্যবসা বাণিজ্যে, চিকিৎসা শাস্ত্রে, জনমিতিতে, আবহাওয়া, বীমা ব্যবসা, আইন সংস্কার, বৈজ্ঞানিক ক্ষেত্রে এবং কম্পিউটার বিজ্ঞানে বহুলভাবে ব্যবহৃত হয়। এবং এইসব ক্ষেত্রে এই সকল সেক্টর গুলাতে পরিসংখ্যানের গুরুত্ব রয়েছে। এরপরে পরের টপিকে চলে যাচ্ছি, অর্থাৎ পরিসংখ্যানের কার্যক্রম।
আমি কিছুক্ষণ আগে তোমাদের হচ্ছে ধান উৎপাদনের যে উদাহরণটা বলেছিলাম বা যে প্রসেসটা আমি বলেছিলাম, সেখান থেকেই কিন্তু আমরা পরিসংখ্যানের কার্যাবলীর যে ধাপগুলো সেগুলো কিন্তু আমরা বর্ণনা করতে পারি। ঠিক আছে, পরিসংখ্যানের যে কাজগুলো রয়েছে বা কাজের যে ধাপগুলো রয়েছে, সেই ধাপগুলোর মধ্যে প্রথম যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে তথ্য সংগ্রহ। আমরা একটা গবেষণা করার কাজে প্রথমে যে কাজটি করব, পরিসংখ্যানিক গবেষণার ক্ষেত্রে প্রথম কাজই হচ্ছে আমার তথ্য সংগ্রহ, অর্থাৎ যে বিষয়ের উপর গবেষণা করব আমরা সেই বিষয় সম্পর্কিত সকল তথ্য আমার সংগ্রহ করা আমার প্রথম কাজ। দ্বিতীয় যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে তথ্য প্রক্রিয়াকরণ, অর্থাৎ আমি যে তথ্য কালেকশন করেছি, যেমন যে ধান উৎপাদনের ক্ষেত্রে আমি যে তথ্য কালেকশন করেছিলাম সেগুলো কিন্তু আমি প্রক্রিয়াকরণ করেছিলাম। প্রক্রিয়াকরণ করে অপ্রাসঙ্গিক তথ্য এবং হচ্ছে অপ্রয়োজনীয় তথ্য হচ্ছে আমরা প্রক্রিয়াকরণ করেছিলাম। তৃতীয় যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে তথ্য উপস্থাপন। প্রক্রিয়াকৃত এই তথ্যকে আমরা হচ্ছে টেবুলার ফর্মে অথবা গ্রাফিক্যাল ফর্মে, যেমন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা হচ্ছে বলে এটাকে বাংলায় তোমরা হচ্ছে গণসংখ্যা নিবেশন অথবা হচ্ছে গ্রাফের মাধ্যমে তোমরা কিন্তু তথ্য উপস্থাপন আমরা করে থাকি। ঠিক আছে, চতুর্থ ধাপ অর্থাৎ পরবর্তী যে ধাপ রয়েছে পরিসংখ্যানের কাছে সেটা হচ্ছে তথ্য বিশ্লেষণ। আমরা যে সংগৃহীত তথ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে যে উপস্থাপন করছি সেটাকে আমরা হচ্ছে পরিসংখ্যানিক বিভিন্ন টুল ব্যবহার করে হচ্ছে সেই তথ্যটাকে আমরা বিশ্লেষণ করব। সেক্ষেত্রে পরিসংখ্যানিক টুল হতে পারে গড়, মধ্যমা, প্রচুরক, এরকম অনেক নাম তোমরা পড়বে বা অলরেডি হয়তো অনেক পড়েই ফেলেছো। তো এগুলোর মাধ্যমে হচ্ছে আমরা এই আমাদের তথ্যটাকে হচ্ছে বিশ্লেষণ করব। সর্বশেষ যে ধাপ অর্থাৎ পঞ্চম ধাপ পরিসংখ্যানের কাজে সেটা হচ্ছে ব্যাখ্যা প্রদান। তথ্য বিশ্লেষণের মাধ্যমে আমরা একটি পরিসংখ্যানিক মান পাবো, সেই মানটার উপর বেস করে আমরা হচ্ছে ব্যাখ্যা প্রদান করব। ঠিক আছে, ব্যাখ্যা প্রদান করবো যেমন আমাদের হচ্ছে কিরকম, যেমন আমরা বলেছিলাম যে বাৎসরিক গড় ধান উৎপাদন 200 মেট্রিক টন, এটা ছিল আমার একটা কনক্লুসিভ সেন্টেন্স, যেটার মাধ্যমে আমরা হচ্ছে ব্যাখ্যা প্রদান করতে পারছি ওই গ্রামের হচ্ছে এক বছরের ধান উৎপাদন সম্পর্কে। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমার পরিসংখ্যানের কাজের 5টি ধাপ। এরপরে আমরা চলে যাব হচ্ছে, বলেছিলাম তোমাদেরকে যে আমরা কতগুলো 4টা মোটামুটি টার্ম করব বা 4টা বিষয় সম্পর্কে আমরা জানবো করব, যার মধ্যে প্রথমটা হচ্ছে আমার সমগ্র বা তথ্য বিষয়। তথ্য সংগ্রহের ক্ষেত্রে আমরা যে জিনিসটা করে থাকি, কি বলেছিলাম আমি, যে তথ্য সংগ্রহের ক্ষেত্রে আমরা হচ্ছে ইয়েতে যাই তথ্য ক্ষেত্রে বা হচ্ছে গবেষণার ক্ষেত্রে হচ্ছে যাই বা অনুসন্ধান ক্ষেত্রে যাই, যেখান থেকে আমি তথ্য সংগ্রহ করব সেটাই আমার হচ্ছে অনুসন্ধান ক্ষেত্র। ঠিক আছে, সেই অনুসন্ধান ক্ষেত্রে গিয়ে আমরা তথ্য সংগ্রহ করি। এখন কথা হচ্ছে যে এই যে যখন আমি একটা গ্রামের সম্পর্কে হচ্ছে ধান উৎপাদনের হচ্ছে তথ্য সংগ্রহ করতে গিয়ে যখন গ্রামে যাব, একটা গ্রামে তো অনেক ঘর, ধরো 2000 ঘর আছে, হ্যাঁ, বা 2000 কৃষক আছে। 2000 কৃষকের কাছ থেকে যদি আমরা তথ্য কালেকশন করতে যাই, ধরো আমার হাতে সময় খুব কম, আমি এত তথ্য একসাথে সংগ্রহ করতে পারবো না, তখন ওখান থেকে আমরা করি কি যে সবার তথ্য না নিয়ে কিছু সংখ্যকের তথ্য আমরা নিয়ে কাজ করি। তো এখন আমার কথা হচ্ছে যে আমার যে গ্রামের সকল যে গ্রামবাসী যারা হচ্ছে ধান উৎপাদন করেছে, তারা সবাই কিন্তু আমার সমগ্র বা তথ্য বিশ্ব। ঠিক আছে, তাহলে সমগ্র বা তথ্য বিশ্ব কি, দেখো এখানে একটা ছবি আছে যে অনেকগুলো মানুষ আছে, সবাইকে হচ্ছে ধরে নিলাম আমরা এটা গ্রামের সকল কৃষক। আমি এখানে আমি উদাহরণ হিসেবে জাস্ট বলছি যে ধরো গ্রামের সকল কৃষক এখানে হচ্ছে আমার সমগ্র বা তথ্য বিশ্ব, এবং তাদের মেইন একটা বৈশিষ্ট্য হচ্ছে বা সেম বৈশিষ্ট্য আছে, তারা সবাই কৃষক। ঠিক আছে, তাহলে হচ্ছে নির্দিষ্ট বৈশিষ্ট্যের অধিকারী সকল উপাদানের যে সমাহার সেটাই হচ্ছে আমার সমগ্র বা তথ্য বিশ্ব। তাহলে ওই গ্রামের সকল কৃষক হচ্ছে আমার সমগ্র বা তথ্য বিশ্ব। ঠিক আছে, আর সমগ্রকে হচ্ছে 2 রকম হচ্ছে আমরা যদি প্রকারভেদ দেখতে চাই, তো আমরা দেখব যে সমগ্র হচ্ছে 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে সসীম সমগ্র, আরেকটা হচ্ছে তোমার অসীম সমগ্র।
সসীম আর অসীম কি? আচ্ছা, এই যে আমার গ্রামের কৃষক সংখ্যা, এটা কি আমি হয়তো আমার সময় লাগবে কিন্তু গুণে শেষ করতে পারবো। আচ্ছা, তোমাদের কলেজের স্টুডেন্টদের সংখ্যা, এটা কিন্তু আমি গুণে শেষ করতে পারবো। শেষ করতে পারবো কিনা? আচ্ছা, যে সমগ্রকের উপাদান সমূহ হচ্ছে আমি তোমার গুণে শেষ করতে পারবো, যা আমার গণনা যোগ্য, সেটাই হচ্ছে আমার সসীম সমগ্র। আর যেটা আমি গণনা করে শেষ করতে পারবো না, যেটা আমি গণনা হচ্ছে অযোগ্য হয়ে যাচ্ছে আমার, সেটা হচ্ছে আমার অসীম সমগ্র। কিরকম? যেমন ধরো আকাশের তারা, তুমি কিন্তু গুণে শেষ করতে পারবে না। যেমন ধরো তোমার মাথার চুল, চুলের সংখ্যা তুমি গুণে শেষ করতে পারবে? পারবে না। এগুলো হচ্ছে অসীম সমগ্রকে উদাহরণ। তাহলে হচ্ছে আমরা কি জানলাম, যে একই হচ্ছে ক্যারেক্টারিস্টিক সম্পন্ন সকল উপাদানকে যখন আমি নিব, তখন হচ্ছে সেটা হচ্ছে আমার সমগ্র বা তথ্য বিষয়। এবার চলে যাই নমুনা। ইংলিশে যাকে বলা হয় হচ্ছে স্যাম্পল। এই যে আমরা ছবিটা একটু খেয়াল করো, ছবিটার যে বাম অংশ, এই অংশটা কিন্তু আমরা সমগ্র বা হচ্ছে তথ্য বিশ্বের হচ্ছে ওখানে দেখেছিলাম, যেটা কিনা আমার ছিল হচ্ছে সমগ্র, অর্থাৎ ওই গ্রামের সকল লোক, সেটা হচ্ছে আমার মানে হচ্ছে গ্রামের সকল কৃষক, সেটা হচ্ছে আমার সমগ্র। এখন এই সকল কৃষকের মধ্য থেকে যদি আমি কিছু সংখ্যক, এই যে দেখো এখানে আমি ছবিতে দেখো এই যে কিছু সংখ্যক কৃষককে যদি আমি আলাদা করি, তাহলে সেটা হবে আমার এই কৃষকের সমগ্রকে প্রতিনিধিত্বকারী অংশ, সেটা হবে আমার নমুনা। ঠিক আছে, সমগ্রকের সকল উপাদানের মধ্যে থেকে কিছু সংখ্যক প্রতিনিধিত্বকারী উপাদান নিয়ে আমরা যে অংশটা গঠন করব, সেটা হচ্ছে আমার নমুনা। আরেকটা উদাহরণ দিতে পারি, যেমন ধরো কালচারাল কম্পিটিশন হবে বিভিন্ন কলেজের মধ্যে। ঠিক আছে, এর মধ্যে ঢাকা কলেজ আছে, চট্টগ্রাম কলেজ আছে, তারপরে হচ্ছে তোমার ভিকারুননিসা কলেজ আছে। ঠিক আছে, তো এখন যখন কম্পিটিশনটা হবে, তখন কি ঢাকা কলেজের সব স্টুডেন্ট গিয়ে সেটাতে কম্পিট করবে? না, ঢাকা কলেজের গুটি কয়েক স্টুডেন্ট হয়তো আমরা ঢাকা কলেজের প্রতিনিধিত্বকারী হিসেবে প্রেরণ করব। তাহলে এই যে ঢাকা কলেজের সকল স্টুডেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে তোমার সমগ্র। আর প্রতিনিধিত্বকারী যে 3-4 জন স্টুডেন্ট, এরা হচ্ছে তোমার ওই কলেজের নমুনা। ঠিক আছে, সেম হইতে বাকি কলেজগুলোর ক্ষেত্রে একই কথা, সমগ্রকে কিছু অংশ, রিপ্রেজেন্টেটিভ কিছু অংশ নিয়ে হচ্ছে আমার নমুনা বা স্যাম্পল। এরপরে চলে যাচ্ছে হচ্ছে চলক। চলক কি? চলক হচ্ছে এমন একটা ক্যারেক্টারিস্টিক্স, যে ক্যারেক্টারিস্টিক্স এর মানগুলো আবার পার্সন টু পার্সন, ম্যান টু ম্যান, প্লেস টু প্লেস ভ্যারি করবে। অর্থাৎ একটা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যের একাধিক মান হবে, আর এই মানগুলো তোমার বিভিন্ন জায়গায় বিভিন্ন হবে। মোদ্দা কথা হচ্ছে, তোমার একটা বৈশিষ্ট্যের যদি বিভিন্ন রকমের মান প্রদান করে থাকে, তাহলে সেটা হচ্ছে বিভিন্ন রকমের মান বা বিভিন্ন রকমের ক্যাটাগরি প্রদান করে থাকে, তাহলে সেটা হবে হচ্ছে আমার চলক। সংজ্ঞাটা দেখে নিই। যে বৈশিষ্ট্যের মান একক ভেদে পরিবর্তনশীল। দেখো পরিবর্তনশীল শব্দটা নিচে আমরা আন্ডারলাইন করেছি, কারণ চলকের পরেই আমরা আরেকটা টার্ম করব, যেটা হচ্ছে একক ভেদে অপরিবর্তনশীল হবে। তো ওইটা যখন করবো তখন করি। তো চলক বলছি এখন, তো চলকের কথাটাই বলি। যে বৈশিষ্ট্যের মানটা তোমার হচ্ছে পার্সন টু পার্সন, ম্যান টু ম্যান, প্লেস টু প্লেস ভ্যারি করবে, অর্থাৎ একক ভেদে ভ্যারি করবে, অর্থাৎ পরিবর্তনশীল হবে, সেটাই হচ্ছে আমার চলক। যেমন উচ্চতা। ঠিক আছে, উচ্চতা কিন্তু দেখো ছবিতে অনেকগুলা মানুষের ছবি দেওয়া আছে, এখানে কিন্তু এক একজনের হাইট এক এক রকম। ঠিক আছে, তাহলে এই যে উচ্চতার এখানে আমি বিভিন্ন মান পাবো, একজনের হাইট একটা, আরেকজনের হাইট আরেকটা, আরেকজনের হাইট আরেকটা, তাহলে উচ্চতার এখানে আমি অনেকগুলা বিভিন্ন রকমের মান পাচ্ছি। তাহলে উচ্চতা জিনিসটা হচ্ছে বা উচ্চতা বৈশিষ্ট্যটা হচ্ছে আমার একটা চলক। আবার দেখো ওজন, ওজন বৈশিষ্ট্যটারও কিন্তু আমি অনেকগুলা মান করবো, কারণ এই যে ছবিতে যে মহিলাদের আমি দেখতে পাচ্ছি, তারা কিন্তু এক এক ওজনের, দেখ কেউ মোটা, কেউ স্লিম, কেউ হচ্ছে হালকা, বা কেউ হচ্ছে মোটামুটি ওজনের। ঠিক আছে, তাহলে ওজন হচ্ছে একটা চলক। এছাড়াও আমরা গায়ের রঙের
কথা বলতে পারি, চুলের রঙের কথা বলতে পারি। গায়ের রং কেউ ফর্সা, কেউ কালো, চুলের রং কারোর চুল সাদা, কারোর চুল ব্রাউন, কারোর চুল কালো। ঠিক আছে, তাহলে দেখো ক্যাটাগরিও কিন্তু ভাগ হচ্ছে, মানেও যেমন একটা বৈশিষ্ট্য যেমন মানে পরিবর্তনশীল হচ্ছে, আবার কোনো কোনো বৈশিষ্ট্য দেখা যাচ্ছে ক্যাটাগরিতে হচ্ছে ভ্যারি করছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো তাহলে কোনোটা হচ্ছে মানে পরিবর্তিত হচ্ছে, কোনো চলক মানে পরিবর্তিত হচ্ছে, কোনো চলক আবার ক্যাটাগরিতে হচ্ছে ভ্যারি করছে বা পরিবর্তনশীল হচ্ছে। তাহলে এই আলোকে কিন্তু আমরা চলকের প্রকারভেদটা করে ফেলতে পারি। সেক্ষেত্রে আমরা চলককে বলবো দুই প্রকারের, একটা হচ্ছে তোমার গুণবাচক চলক, আরেকটা হচ্ছে তোমার সংখ্যাবাচক চলক। গুণবাচক চলক হচ্ছে যেই চলকে হচ্ছে আমি মানের মাধ্যমে প্রকাশ করতে পারবো না, কিন্তু ক্যাটাগরির মাধ্যমে হচ্ছে চলকের ডাইমেনশন গুলো প্রকাশ করতে পারবো। যেমন আমার গায়ের রং, চুলের রং, এগুলো হচ্ছে আমি ক্যাটাগরাইজ করতে পারবো, কিন্তু হচ্ছে মানের মাধ্যমে প্রকাশ করতে পারবো না। তাহলে হচ্ছে সেটা হচ্ছে অর্থাৎ এটাকে আমি যেটা গুনতে পারছি না, গণনার যোগ্য নয়, সেটা হচ্ছে আমার গুণবাচক চলক। আর সংখ্যাবাচক চলক হচ্ছে যেটা আমি সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারবো এবং গণনাযোগ্য, সেগুলা হচ্ছে সংখ্যাবাচক চলক। যেমন আগের স্লাইডে আমরা দেখেছিলাম উচ্চতা, ওজন, এগুলা ছিল আমার হচ্ছে সংখ্যাবাচক চলক। এখন এই যে গুণবাচক চলক, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, গুণবাচক চলক না, সংখ্যাবাচক যে চলক আছে সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারবো, একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক আর একটা অবিচ্ছিন্ন চলক। একটু মিস্টেক হয়ে গেছে এখানে, দেখো এটা গুণবাচক চলকে হবে না, এই যে এতে হবে হচ্ছে সংখ্যাবাচক চলকে প্রকাশ। সংখ্যাবাচক চলক হচ্ছে আমার দুই রকম হতে পারে, একটা হচ্ছে আমার বিচ্ছিন্ন চলক, সংখ্যাবাচক চলকের আরেকটা প্রকারভেদ হচ্ছে অবিচ্ছিন্ন চলক। তোমরা এটা একটু হচ্ছে এখানে হচ্ছে ডাইমেনশনটা আঁকার সময় একটু ভুল হয়ে গেছে, এটা তোমরা হচ্ছে ঠিক করে নিবে যে সংখ্যাবাচক চলক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। ঠিক আছে, আচ্ছা বিচ্ছিন্ন চলক কি, যেই চলকের মানগুলো হচ্ছে আমার কতগুলা হচ্ছে তোমার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মান পাবো বা পূর্ণ মান পাবো বা আস্ত মান পাবো, সেগুলো হচ্ছে তোমার মান পাবো এরকম চলকের গুলা হচ্ছে আমার বিচ্ছিন্ন চলক। এরকম মান সম্পন্ন যে চলকটা সেটা হচ্ছে আমার বিচ্ছিন্ন চলক। আর অবিচ্ছিন্ন চলক হচ্ছে যে চলকের মানগুলো তোমার এরকম মান দিবে যে তোমার আস্ত সংখ্যাও দিবে, আবার হচ্ছে দশমিকের মানও দিবে, আবার খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভগ্নাংশের মানও দিবে। মানে মোট কথা আমরা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে দেখবো যে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সকল মান, সেটা হতে পারে আস্ত মান, সেটা হতে পারে ভগ্নাংশ, খুব ক্ষুদ্রাংশ মান, সব মান হচ্ছে গ্রহণ করবে যেই চলক সেটা হচ্ছে আমার অবিচ্ছিন্ন চলক। তাহলে সংখ্যাবাচক চলক আমরা কয় রকমের দেখলাম? সংখ্যাবাচক চলক আমরা দুই রকমের দেখলাম, একটা বিচ্ছিন্ন আর একটা অবিচ্ছিন্ন। এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ধ্রুবক। আমরা যখন চলক পড়েছি তখন আমরা পড়েছি যে যে বৈশিষ্ট্যের মান তোমার একক ভেদে পরিবর্তনশীল, অর্থাৎ পরিবর্তন হবে, ওখানে কিন্তু আমি পরিবর্তনশীলের নিচে আন্ডারলাইন করেছিলাম। একই জিনিস যদি এমন হয় যে একটা বৈশিষ্ট্য আছে যেটার হচ্ছে আমি বিভিন্ন জনের কাছে মান সংগ্রহ করে দেখছি যে এই একই মান দিচ্ছে, পার্সন টু পার্সন একই মান, প্লেস টু প্লেস একই মান, এরকম যদি কোনো বৈশিষ্ট্য আমরা পেয়ে থাকি তাহলে সেটা হবে হচ্ছে ধ্রুবক। অর্থাৎ যে বৈশিষ্ট্যের মান একক ভেদে অপরিবর্তনশীল সেটাই হচ্ছে তোমার ধ্রুবক। যেমন উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি, মানুষের হাতের সংখ্যা। তুমি যেই মানুষের কাছে মানুষের হাতের সংখ্যা, এই বৈশিষ্ট্য সব মানুষেরই কি সেম না, প্রত্যেকে মানুষের দুইটা করে হাত আছে, ঠিক আছে, তাহলে মানুষের হাতের সংখ্যা হচ্ছে ধ্রুবকের উদাহরণ। এছাড়াও সপ্তাহে দিনের সংখ্যা, সপ্তাহে যে 7টা দিন আছে এটা তো আমরা চেঞ্জ করতে পারবো না, তাই না, এটা চেঞ্জের কিছু নাই, সপ্তাহে দিনের সংখ্যা 7টাই, সেটা তুমি যে প্লেসে যাও সপ্তাহে দিনের সংখ্যা 7টাই হবে। তাহলে এই সপ্তাহের দিনের সংখ্যা, এই বৈশিষ্ট্যটা আমার হচ্ছে ধ্রুবক বৈশিষ্ট্য। ঠিক আছে, তো আজকে ক্লাসে আলোকে তোমাদের এখানে আমি একটা সৃজনশীল প্রশ্ন দিয়েছি, দেখো
তো এই প্রশ্নটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এই প্রশ্নটা তোমরা হচ্ছে সলভ করবে বাসায়। এখানে হচ্ছে যে ঘটনাটা আমি একটু মুখে বলে দিই হালকা করে, যে যে পাভেল স্যার খেয়াল করেছেন যে গ্রামাঞ্চলের তুলনায় শহরের টিনেজার স্টুডেন্টদের মধ্যে ফাস্টফুড গ্রহণের প্রবণতা বেশি, এবং যার কারণে মানে মোটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই সংক্রান্ত তথ্য ছাত্রছাত্রী তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখা গেল যে কিছু তথ্য সংগ্রহ তিনি করেছেন। এরপর তিনি হচ্ছে এই তথ্য সংগ্রহ থেকে নাদিম এবং রুবেল তার দুজন ছাত্রকে তিনি নিযুক্ত করেছিলেন। তো তথ্য সংগ্রহ করে আসার পর তারা স্যারকে জিজ্ঞেস করলো যে স্যার, এই যে তথ্য সংগ্রহ করলাম এর মাধ্যমে কি কি আমরা সামগ্রিক ধারণা পাবো? তো তখন স্যার বলেছেন যে না, তথ্য সংগ্রহ করে আমার কাজ শেষ না, আমি এই তথ্যটাকে প্রক্রিয়াকরণ করব, তারপরে তথ্যকে হচ্ছে বিশ্লেষণ করবো, বিশ্লেষণ করার পরে সর্বশেষে আমরা একটা মন্তব্য করতে পারবো। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমার উদ্দীপক। তো উদ্দীপকের পরে হচ্ছে এর আলোকে হচ্ছে 4টা প্রশ্ন এখানে দেওয়া আছে, তোমরা এই 4টি প্রশ্নের উত্তর বের করার চেষ্টা করবে। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসটা মনোযোগ দিয়ে শোনার জন্য। তো পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে এই চ্যাপ্টারেরই হচ্ছে পরবর্তী অংশ পড়বো, নতুন টপিক গুলা হয়তো পড়বো এই অধ্যায়েরই। তো আর হচ্ছে ততদিন পর্যন্ত, পরের ক্লাসের আগ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিয়মিত পড়াশোনা করো। সবার জন্য শুভকামনা, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।